প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষা সংক্রান্ত প্রথম জেএসসি ও জেডিসি পরীক্ষা 2010। অষ্টম শ্রেণী প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনা করছো। বন্ধুরা, আগামী 4 নভেম্বর 2010 থেকে বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের ছাত্র জীবনের সর্ববৃহৎ প্রথম পাবলিক পরীক্ষা তথা জেএসসি বা জেডিসি পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে কেন্দ্র করে আজ আমরা পরীক্ষা সংক্রান্ত একটি দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আর এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় খ্যাতনামা কয়েকটি বিদ্যালয়ের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের অনুষ্ঠানে। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, তারপরেই রয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর শাহানারা বেগম, এবং তারপরে রয়েছেন রাজুক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল ASM মুশফিকুর রহমান, এবং আরো একজন অতিথি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন ঢাকা শহরের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান খান। আর উপস্থাপনায় আছে আমি সরকার মোহাম্মদ আবু হানিফ। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমরা আশা করব যে তোমরা বিষয়ভিত্তিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছো। এবার তোমরা পরীক্ষার জন্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণরূপে প্রস্তুত। বন্ধুরা, প্রথমেই বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ম্যাডামের কাছে জানতে চাইবো যে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যাওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করে তারা পরীক্ষার হলে যাবে। পরীক্ষার্থী যারা জেএসসি দিচ্ছে তাদের জন্য এটা প্রথম পরীক্ষা, বোর্ড পরীক্ষা প্রথম। তো সেই হিসেবে তাদের প্রস্তুতিটা এখন থেকে মানসিক প্রস্তুতি তাদের নিয়ে রাখতে হবে। সেটা হলো যে প্রথম কথা হলো যে তাদের যে রুটিন, সেই রুটিনটাকে প্রথম দেখে নিতে হবে যে কি পরীক্ষা, সকালে কোন পরীক্ষা, বিকালে কোন পরীক্ষা, সেটা দেখে প্রথমে ঠিক করে নিতে হবে। এরপর তাদের যে জিনিসটা করতে হবে যে অ্যাডমিট কার্ড একটা আছে, সেই অ্যাডমিট কার্ডটা সঙ্গে আছে কিনা সেটা দেখে নিতে হবে। সেটা রাত্রের বেলায় তাকে গুছিয়ে রাখতে হবে। একটা ইনস্ট্রুমেন্ট বক্স, তার মধ্যে পেন্সিল, শার্পনার, ইরেজার, স্কেল এগুলো সঙ্গে নিতে হবে। এগুলো নিয়ে সব প্রস্তুত রাখবে সে, এবং সকালবেলা সে পরীক্ষা হলে সেগুলোকে নিয়ে যাবে। এবং সঙ্গে ক্যালকুলেটর রাখবে। সেই ক্যালকুলেটর অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর হবে না, সাধারণ ক্যালকুলেটর, সাধারণ মানের ক্যালকুলেটর তার সঙ্গে থাকবে। এগুলি সব সঙ্গে থাকবে। এবং যেহেতু এই তার প্রথম পরীক্ষার দিনটা, সেদিন যদি সে সুন্দরভাবে পরীক্ষাটা শুরু করতে পারে তাহলে পরবর্তী পরীক্ষাগুলোর সময় কিন্তু তার কষ্ট হবে না, এবং আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু ওদের এটা একটা পরীক্ষা, একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, তারা যেন এই ব্যাপারে কোনো রকমের নার্ভাস না হয়, স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ চিত্তে তার জিনিসপত্রগুলো নিয়ে এসে পরীক্ষা হলে যায়। আরেকটা জিনিস তাদের মনে রাখতে হবে, কোন রকম বই খাতা সঙ্গে রাখা যাবে না, সেগুলোকে নিয়ে পরীক্ষা হলে যাওয়া ঠিক নয়। তো সেগুলিকে যে প্রতিষ্ঠানে সে পরীক্ষা দিবে গেটের বাইরেই যেন সেগুলো রেখে যায়। আচ্ছা, আমি এবার ডক্টর শাহানারা আপনার কাছে জানতে চাইবো যে প্রথম দিন কতক্ষণ পূর্বে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে উপস্থিত হবে? আসলে আমাদের ঢাকা শহরে যারা পরীক্ষা দিবে, আমাদের তো প্রচুর যানজট থাকে। এই জন্য সে পরীক্ষার আগের দিন যেখানে তার পরীক্ষার কেন্দ্র, সেখানে যে সে তার সিট অ্যারেঞ্জমেন্টটা কোথায় দেখে আসবে। তারপরে তার বাসা থেকে ওই পরীক্ষা কেন্দ্র যেতে কতটুকু সময় লাগে সে আগের দিন গেলে বুঝতে পারবে। তো আর সকাল পরীক্ষাটা তো সকাল 10টার দিকে শুরু হয়, তখন রাস্তাঘাট একটু বেশ ভালোই জ্যাম থাকে। তাকে এমন ভাবে বেরোতে হবে যেন পরীক্ষা শুরুর আধা ঘন্টা পূর্বে সে পরীক্ষার হলে যে পৌঁছতে পারে। কারণ এখানে বলাই আছে যে সে পরীক্ষা শুরুর 15 মিনিট আগে খাতা দেয়া হবে। তারপরে এইভাবে সে কাজগুলো করবে। সে যদি আরো 15 মিনিট আগে তার কক্ষে প্রবেশ না করে খাতা যদি দিয়ে দেয় তখন সে নার্ভাস হয়ে যাবে। তো এই সময়টা তাকে হাতে নিয়ে বেরোতে হবে, এবং বেরোতে গেলে তাড়াহুড়ার জন্য দেখা যায় যে অনেক সময় কিছু রেখে আসলে আবার পিছনে বাসায় যাবে। এটা না করে তার সাথে যারা থাকে তারা যেন তাকে সেই কাজে সহযোগিতা করে। আমি কর্নেল মুশফিকুর রহমানের কাছে জানতে চাইবো যে পরীক্ষার্থীরা এই পরীক্ষার হলে যে উত্তরপত্র পেয়ে থাকে, সেখানে কভার পেজে বৃত্ত ভরাট করার একটা বিষয় আছে, প্রয়োজনীয় তথ্য, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ভরাট করতে। কিভাবে ওরা এই বৃত্তগুলো ভরাট করবে? এটার কিছু প্র্যাকটিস আগে আমার মনে হয় করানো ভালো, স্কুল লেভেলে কিছু করে দিলে ভালো। সে বৃত্ত ভরাটের নিয়ম একই, ওই যে ওটা আপনার কালো কালি দিয়ে ভরাট করে, সেটা শেষ কলম বা বল পয়েন্ট পেন দিয়ে করা হয়।
এবং ওই রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যেগুলো ডিজিট থাকে সেটার বিপরীতে আবার ওই কোন ঘরের সে বৃত্তটা, কারেক্ট ঘরের বৃত্তটা পূরণ করতে হয়। আবার সেন্টার কোড থাকে, সাবজেক্ট কোড থাকে, এগুলো ভরাট করতে হয়। এগুলোর ভরাট করার ক্ষেত্রে কেয়ারফুল না হলে তারা হয়তো এই রেজাল্টটা স্থগিত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে আবার বেশি মারাত্মক ভুল হলে ফেলও করে যেতে পারে, কারণ যদি অন্য আরেকজনের রোল নাম্বার দেয়, সেটা যদি সে যদি দেখা গেল যে এইটা তারটাও এই নাম্বার, ওরটাও এই নম্বর, সেক্ষেত্রে দুইটার কার কে পাবে রেজাল্টটা, তখন হয়তো বোর্ডের অ্যানালাইসিস করে বের করতে হবে যে কেন্দ্র কোড কত কত। আবার যদি একই অন্য কেন্দ্রের হয়, অন্যগুলো ইনফরমেশন ঠিক থাকলে হয়তো ফাইনালি কিছুটা স্থগিত থাকলেও পরবর্তীতে গিয়ে সংশোধন করা সম্ভব হতে পারে, কেন্দ্র কোডের মাধ্যমে সেটা বেরিয়ে আসবে। আমি কর্নেল মোহাম্মদ কামরুজ্জামানের কাছে এবারে এই বিষয়টি নিয়ে জানবো যে এই যে মুশফিকুর রহমান যে বিষয়টি বললেন যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখবে এবং ভুল ত্রুটির যে বিষয়টি আসলে যদি কোনো পরীক্ষার্থী ভুল করে ফেলে সেক্ষেত্রে সংশোধনের কোনো উপায় আছে কিনা? অবশ্যই সংশোধনের আছে, যে সেটা হচ্ছে যে যেটা ভুল করলো ভুলটা থেকে যাবে, কিন্তু সংশোধন করে সঠিকটা সে লিখে দিলেই হবে। খাতার উপরে যেখানে সে সংখ্যাটা লিখলো 2, 4 বা যেটা হোক সেটা কেটে উপরে লিখে ওই বৃত্তটা আবার ভরাট করতে হবে। আচ্ছা, অতিরিক্ত খাতা নেওয়ার কোনো নিয়ম আছে কিনা? অতিরিক্ত খাতা নেওয়ার নিয়ম আছে, সে খাতা নিতে পারবে। খাতার উপরে একটা ক্রমিক নম্বর থাকে, আর যে ওয়েমারের যে টপ পেজ যেটা, সেখানে অতিরিক্ত খাতার একটা কলাম আছে, সেখানে 1, 2, 3, 4, 5 এরকম সে অনেকগুলো 8, 9টা খাতা নিতে পারবে। একটা হলে সে একটা প্রথম বৃত্তটা ভরাট করে খাতার নম্বরটা লিখবে, সেকেন্ড যদি 8টা নেয় দ্বিতীয় বৃত্তটা ভরাট করবে, আবার নম্বরটা লিখবে, এইভাবে। আর খাতার উপরে 1, 2, 3 যদি লিখে রাখে তাহলে তার নিজের জন্য যখন সেলাই করবে সিরিয়াল থাকলে সুবিধা হবে। আচ্ছা, এবারে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে একজন পরীক্ষার্থী যদি তার প্রবেশপত্র কিংবা রেজিস্ট্রেশন কার্ড যদি হারিয়ে ফেলে তাহলে কি সে পরীক্ষা দিতে পারবে? কিভাবে? সে তৎক্ষণাৎ সেটা তার প্রতিষ্ঠান প্রধানকে জানাবে যে আমার হারিয়ে গেছে। প্রতিষ্ঠান প্রধান তাকে তৎক্ষণাৎ একটা কাগজে লিখে দিবেন, অথবা থানায় জিডিতে তো পরে, কারণ হারিয়ে গেল, সময় থাকে না, তখন সেটা আপনার প্রতিষ্ঠান প্রধান ওভার টেলিফোন বলে দিলেন যে আমার এরকম স্টুডেন্টের একটা অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, একটা জিনিস থাকে, যে কেন্দ্রে সে পরীক্ষা দিচ্ছে সেখানে কিন্তু একটা লিস্ট পাঠানো হয়, এখানে কারা কারা পরীক্ষা দিচ্ছে, তার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তালিকা থাকে, সেখানে থাকে। ইচ্ছা করলে ছাত্র তো তখন নার্ভাস থাকে, যদি তাকে শ্বাস দেওয়ার জন্য কক্ষ পরিদর্শক বা ওই এখানে হল সুপার যিনি থাকেন উনি যদি ওকে পরীক্ষা বসিয়ে দেন, তারপরে উনি নিজে ছাত্রকে বাদ দিয়ে নিজে যদি ব্যবস্থাগুলো করেন, তাহলে আর ছাত্র কোনো এখানে যোগাযোগ করবে কেন্দ্র প্রধান বা অনেকগুলো পথই আছে, এটা অবস্থার উপর নির্ভর করে। যেমন আমাদের কলেজে, আমি জানি অন্য স্কুল কলেজে হয়তো তাই করে, আমরা তাদের যে প্রবেশপত্র সেটার একটা ফটোকপি অফিসে রেখে দেই। যদি বাই চান্স আমাদের কোনো ছেলে মেয়ে হারিয়ে ফেলে, পুড়ে ফেলে, একজন গত বছর একটা কেস হয়েছিল যে করতে গিয়ে বা লেমিনেটিং করতে গিয়ে ওটা পুড়িয়ে ফেলেছে, মূল কপিটাই পুড়িয়ে ফেলেছে। তখন আমরা ওই ফটোকপির থেকে আর একটা ফটোকপি করে অ্যাটাস্টেড করে আমি দিয়ে দিয়েছি তাকে, সেটা তারা এলাও করেছে। তবে ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ডটাকে লেমিনেটিং করবে না, ওটা করার প্রয়োজন না, করাই ভালো। এক্ষেত্রে কি একটি বিষয় আমরা বলতে পারি যে রেজিস্ট্রেশন কার্ড এবং যে অ্যাডমিট কার্ড আছে এগুলোর একাধিক ফটোকপি করে ওরা প্রতিষ্ঠান প্রদান করতে সেগুলোকে সত্যায়িত করে ওরা রাখতে পারে, নিজের কাছে রাখতে পারে। দরকার নেই, এটা একটা ঝামেলা। 1000 ছাত্র যদি থাকে তাহলে 1000 এর আপনি ফটোকপি করা 1000 না, পরীক্ষার্থী নিজেরটা নিজে করে রাখতে, নিজেই সত্যায়িত করতে হবে কাকে দিয়ে, ওটা সে ফটোকপি তার কাছে রেখে দিতে পারে, সত্যায়িত দরকার নেই, প্রয়োজন হলে তো না করলেও চলবে, দরকার নেই। যদি প্রয়োজন হয় পরবর্তীতে করা যাবে। যদি বাই চান্স সে হারিয়ে ফেলে সেক্ষেত্রে সে করিয়ে নেবে, কিন্তু এমনিতে তো ফটোকপি না গেলে তো সেটার আর কোনো প্রয়োজন ওটা একটা বাড়তি সিকিউরিটি হিসাবে সে এটা হিসাবে রেখে দিতে পারে তার ঘরে, ওটা দিয়ে দুই একটা পরীক্ষা হয়তো সে দেওয়ার সুযোগ পেতে পারে যদি প্রয়োজন হয় সেটা। এবারে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে পরীক্ষার্থীরা
পরীক্ষার খাতায় তারা তো উত্তর করে থাকে এবং এই উত্তর পরীক্ষক যখন মূল্যায়ন করে থাকেন দেখা যাচ্ছে যে নানান রকমের ভুল ত্রুটি পরিলক্ষিত হয়ে থাকে। তো আপনাদের দীর্ঘদিনের শিক্ষকতা আলোকে আপনারা বলবেন কি যে পরীক্ষার্থীরা সাধারণত কি কি ভুল ত্রুটিগুলো পরীক্ষার খাতায় করে থাকে? ওরা মানে আমরা যেটা দেখি লেখার সময় ধর যেটা কিনা সৃজনশীল আছে ক খ গ ঘ হবে, এখন এটা কি 1 নম্বর প্রশ্নের ক খ না 2 নম্বর, মানে ওরা লিখে গেল ক খ গ। আবার অনেক সময় এই সিরিয়ালটা তারা ক্রমটা মেনটেন করে না, হয়তো গ লিখে সে আর উচ্চতর দক্ষতাটা চিন্তা করতে সময় নষ্ট হবে ভেবে সে 2 নম্বর প্রশ্নে চলে গেল, পরে হয়তো সে লাস্টে যে এটার ঘটা লিখলো, কিন্তু তখন যদি সে কোন নম্বরের ঘ এটা না লিখে তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে যাবে। মানে প্রশ্নের ক্রমিক নম্বরটিকে উল্লেখ করতে হবে, প্রতিবারই উল্লেখ করতে হবে, প্রতিবারই। হ্যাঁ, যদি সে সেপারেট জায়গায় লিখে একটা ধারাবাহিক না লিখলেও চলে, তখন না লিখলেও চলে এই জিনিসগুলা। আরেকটা জিনিস দেখেছি আমরা, ছেলেমেয়েরা করে কি ধরেন জ্যামিতি, সে জ্যামিতির চিত্র এঁকে তারপরে তাকে লিখতে হবে, সে করে কি চিত্রটা না এঁকে পুরো লেখাটা লিখে চলে গেল, ভাবে যে আমি পরে শেষ করে পরে লিখবো, কিন্তু কোন পরে দেখা যায় যে সে কোন জায়গায় জায়গা রেখেছে চিত্র আঁকার জন্য সেটা সে খুঁজেই পাচ্ছে না, নার্ভাস হয়ে যাচ্ছে। তো এই জন্য তখন কি হয়, এত কষ্ট করে লিখলো পুরো শূন্য পায়। এই জন্য যতটুকু লিখুক চিত্রের মধ্যে একটা নম্বর আছে জ্যামিতির, এই জন্য পুরোটা প্রথম থেকে শুরু করা উচিত, আর নয়তো পরিশ্রমটাই বৃথা চাই। এগুলা চিত্রের যে বিষয়টি আসলে চিত্রের জন্য আলাদা কোনো নম্বর থাকে কি? মনে করি জ্যামিতির ক্ষেত্রে তো চিত্রের আগে দেওয়া উচিত, কারণ জ্যামিতির যে তার যে ফিগারটা সেটা আগে দিলে তার পক্ষে লেখাটা কোনটাকে কোন দিচ্ছে সেটা যদি ফিগারটা আগে না থাকে এ বি সি কোনটা, তাহলে তো তার লেখা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তার তো প্রত্যেকবারই অনেক চিন্তা করতে হবে। সাধারণ নির্বাচনের পরেই সে চিত্র লিখবে, সাধারণ নির্বাচনের পরেই সে চিত্র লিখবে, তাহলে তো মূল কাজ এই চিত্রটা কি বাম দিকের পেজে ডান দিকের পেজে এরকম কোনো নিয়ম আছে? বাদিকের পেজে লিখলে ভালো। যে সকল প্রশ্নের মধ্যে লেখা থাকে চিত্র সহ উত্তর লিখেন, সেখানে কিন্তু চিত্রের জন্য স্পেসিফিক নাম্বার থাকে। এটা গণিত বিষয়ের বাহিরে বিজ্ঞানে থাকতে পারে, ভূগোলে থাকতে পারে, অন্যান্য বিষয়ের মধ্যে চিত্র গণিত বিষয়ে লেখা থাকে না। যেখানে চিত্র সহ লিখুন সেখানে চিত্র দেওয়া কিন্তু বাধ্যতামূলক, আর যেখানে চিত্র মেনশন করা থাকে না প্রশ্নে সেখানে চিত্র দিলে পরীক্ষা অবশ্যই বেশি নম্বর পাবে। সেক্ষেত্রে চিত্রের জন্য কি কোনো নম্বর বরাদ্দ করা হয়? যদি কথা উল্লেখ করা না থাকে, প্রয়োজন থাকলে উল্লেখ না থাকলে যদি চিত্র থাকে তাহলে প্রশ্নের মানটা উন্নত হয় অবশ্যই। হয়তো কেউ কি 2 এর মধ্যে 1.5 দিল, তাকে 2 দিয়ে দিল, এটা চিত্রটা অতিরিক্ত নম্বর বহন করতেই পারে। চিত্রে একটা প্রশ্নের গুরুত্ব এবং প্রশ্নের মান কিন্তু বাড়িয়ে দেয়, সুতরাং চিত্র একটা বড় গুরুত্ব। আচ্ছা, চিত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, হাতের লেখারও তো এই ধরনের ভূমিকা আছে। হাতের লেখার প্রসঙ্গে যদি আপনারা কিছু বলেন। হাতের লেখার প্রসঙ্গে যে কথাটা, কি ধরনের হাতের লেখা হয়? হাতের লেখাটা হলো যে স্পষ্ট হতে হবে। অনেক ছোট কোন ছাত্র খুব ছোট করে তাবিজের মধ্যে ছোট লেখে, আবার কি অনেক বড় বড় করে লেখে। স্ট্যান্ডার্ড সাইজ হলো কি খাতাটা পরিষ্কার থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। যেমন একটা পেজের ভিতরে কাটাকাটি করা যাবে না, কাটলে একটা না কাটতে হবে। একটা পেজের ভিতরে 15 লাইনের বেশি যাবে না, 15-16 লাইন লিখবে। একটা শব্দ থেকে আরেকটা শব্দ, একটা বাক্য থেকে আরেকটা বাক্যে যদি সমান দূরত্ব থাকে তাহলে হাতের লেখাটা সুন্দর হবে এবং স্পষ্ট হবে। লাইনগুলো যেন বাঁকা না হয়, লাইনটা সোজা হতে হবে, দুই লাইনের মাঝখানে একটু গ্যাপ থাকতে হবে, হাফ ইঞ্চ গ্যাপ হলে ভালো। আবার আরেকটা জিনিস দেখা যায়, কিছু কিছু ছাত্রছাত্রীর প্রবণতা থাকে যে অতিরিক্ত কাগজ নেওয়া, এবং সে সেখানে লিখতে থাকে যে এক লাইনে হয়তো 4টা শব্দ লেখে এইভাবে, আর এক পৃষ্ঠায় 5টা-6টা লাইন লিখে, কিন্তু তার অপচয় হয় এবং এক্সামিনার কিন্তু অনেক বেশি লিখেছে ভালো চোখে দেখেন না, একজন পরীক্ষক কিন্তু এটা খুব বিরক্ত হয়ে যায়। মানে তাকে হয়তো তার অভ্যাসটাই ওইরকম, কিন্তু তাকে এটা মানে 3 ঘন্টার পরীক্ষা হলে লিখতে হলে ধৈর্য সহ সব লেখার সব পাতার লেখা একই রকম হবে, এরকম ভাবে অভ্যাসটা করতে হবে। মানে যার খাতা প্রথম থেকে শেষ পর্যন্ত একই ধারায় থাকে, পরীক্ষক সেই খাতা দেখে খুব খুশি হন এবং খাতায় মার্জিন রাখতে হবে, মার্জিনের ভিতরে লিখতে হবে যে 1, 2, 3 যে ক খ গ এগুলো যেন মার্জিনের ভিতরে থাকে, অথবা একটা প্রশ্ন শেষ হলে একটু গ্যাপ দিয়ে আরেকটা প্রশ্নের উত্তর এভাবে লিখলে। পরীক্ষার্থীরা পরীক্ষার খাতায় কি ধরনের কালি ব্যবহার করবে, কোনো বাধ্যবাধকতা আছে কিনা এই রঙের কালি ব্যবহার করতে হবে? কালো কালি দিয়ে পরীক্ষা দেওয়া সমীচীন, এটা বলপেন হলে ভালো হয়। ভালো আমরা এইটাই বলবো, সাইন পেন ব্যবহার করতে পারবে না, সাইন পেন যেটা শোক করবে করার মতো সাইন পেন ব্যবহার করা ঠিক না। আপনি যেটা ব্যবহার করছেন এটাতে শোক করছে না, সুতরাং এই ধরনের হালকা হলে এটা ব্যবহার করা যায়, না হলে অন্য কালারেরই কলম দিয়ে এটা একটু বাঁকা করে নিচে আন্ডারলাইন করে। তার মানে কালো কালি
দিয়ে উত্তর লিখলো আর নীল কালি দিয়ে আবার মার্ক করে নিল, সেটাই সুন্দর হয়। বিভিন্ন পয়েন্টগুলোকে আর হাইলাইট করার জন্য কাগজগুলা খাতার কাগজগুলা এত পাতলা যে এটা যদি একটু কালি কলম দিয়ে লিখে তাহলে হয়তো সে আর আরেক পেজে লিখতে পারবে না। আবার আমরা অনেক সময় দেখি অনেক ছেলেরা খুব জোরে জোরে লিখে, তার অপর পেজে দেখা যায় যে সেটা মানে ইমপ্রেশনটা চলে আসে, বিপরীত পেজে সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে। এই দিকটাও ছাত্রদের খেয়াল রাখতে হবে যে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টি জানবো, পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থীদের রুটিনটা কি ধরনের হওয়া উচিত, কিভাবে পড়াশোনা করবে? আমরা লক্ষ্য করেছি যে অনেক পরীক্ষার্থী রাত জেগে পড়াশোনা করে, হ্যাঁ, তো এটা কি তাদের জন্য মঙ্গল বয়ে আনে কিনা? না না, কখনই না। পরীক্ষার্থী কখনই রাত জেগে পড়াশোনা করবে না। যদি রাত জেগে পড়াশোনা করে তাহলে তার একটা বমি বমি ভাব হয়ে যায়, পরের দিন পরীক্ষা হলে গিয়ে সে মাথা ঘোরায়, তার সে পড়াশোনা করতে পারে না। হলেও পরীক্ষার সময়ে এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে আমরা দেখেছি যে রুটিন 2 দিন আছে, 2 বেলা পরীক্ষা, তো মাঝখানে যে সময়টা আছে সেই সময়টা কিন্তু সে বাসা দিতে পারছে না, এবং অভিভাবকদেরও কিন্তু কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, অনেককে দেখা যায় যে এই সময় খুব রিচ ফুড খাবারগুলো নিয়ে আসে, ফাস্ট ফুড খাবার নিয়ে আসে, এই ধরনের খাবার খেয়ে সে আবার পরবর্তীতে 3 ঘন্টা পরীক্ষা দেবে, তার জন্য ওই সময় ক্ষতিকারক হতে পারে। বাবা মাকে খেয়াল রাখতে হবে যে তাকে এই সময় খুব হালকা পাতলা লিকুইড জাতীয় খাবার বা হালকা খাবার বা কোনো ফ্রুটস এটা যাতে দেওয়া হয়, সেখানে ওই সময়টুকু কিন্তু সে একটু তার পড়া রিভিশন দিবে, বাইরে বেরোবে, সে কেন্দ্র থেকে বাইরে বেরোতে পারবে কিন্তু বাবা মাকে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তো এই আর যেদিন 2 বেলা পরীক্ষা, এমনিতে তো সে বেশি রাত জাগতে পারবে না, বেশি রাত জাগলে তার একটু অসুবিধা হবে। আবার এর মধ্যে ওই পরীক্ষা ছাড়া, ওই 2টা ছাড়াও আরো 2 দিন পরীক্ষা আছে বিকেল বেলা, বাকি 2 দিন আছে সকাল বেলা। তো সাধারণত স্কুলে তারা পরীক্ষা দিলে এক রিদমে দেয়, হয় সকালে দেয় অথবা বিকেলে দেয়। এই জন্য রুটিনটা খুব ইম্পর্টেন্ট, তারা টেবিলের সামনে রাখবে এবং বাবা মাকে ওইটা খেয়াল রাখতে হবে যে কোন টাইমে পরীক্ষা, সেই টাইমে তাকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো, কোন দিন কোন তারিখে কোন বেলা পরীক্ষা। আগের দিন রাতে কিন্তু মানে যতদূর সম্ভব একটা রিভিশন দিতে হবে, তাহলে কিন্তু ওই যে মেমোরিতে যখন থাকবে কোনো লাইন বা কোনো একটা ভালো জিনিস পয়েন্ট মিস করবে না। এই জন্য পরীক্ষার আগের রাতে চেষ্টা করবে রিভিশন দেওয়ার জন্য, তবে বেশি রাত জেগে নয়, রাত জাগার কথা আমরা যার যতক্ষণ ছাত্রদের অভ্যাসের উপরে অনেকটা নির্ভর করে। কোন ছাত্র বেশি রাত জেগে থাকলে তার অসুবিধা হয় না, আবার কারো কিন্তু বেশি রাত জাগলে অসুবিধা হয়, তবে তার রিভিশন দেওয়াটা কিন্তু। তবে এইবার কিন্তু একটু অন্যরকম, 2টা পরীক্ষা আছে একই দিনে, বাংলা ইংরেজি, তো এখন পুরো সিলেবাস যদি তার রিভিশন দিতে হয় তাহলে কি সময় কুলাবে? আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বেছে বেছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে করে সেগুলো দেখাই ভালো, আর বাকিগুলো তার বন্ধ আছে, মনে হয় একদিন বন্ধ আছে, যে প্রথম যেটা হলো তার আগে থেকে বন্ধ পাচ্ছে, এরপরে যে পরীক্ষাটা আছে তার আগেও একদিন বন্ধ আছে। আচ্ছা, এটা পরীক্ষার্থীদের নিয়ে কথা বলছে, অভিভাবকদের ভূমিকা কি আছে এই পরীক্ষার্থীদের ব্যাপারে? অনেক ক্ষেত্রে একটু বেশি উৎসাহী হয়ে তারা ছেলে মেয়েদেরকে বেশি প্রেশার দেয়, অনেক সময় বেশি পড়তে বলে, কিন্তু কোনো কিছুই মাত্রা একটু ভালো না। তাদের বরং খাবার দাবার এর দিকে খেয়াল রাখতে হবে, তারা যেটা সিম্পল ফুড খায়, সিজন চেঞ্জ হচ্ছে, মানে যাতে সর্দি না লাগে, জ্বর অসুস্থ না হয়, খাওয়ার দিকে এদিকে খেয়াল রাখতে হবে বেশি, এবং ওই সে ঠিক মতো পরীক্ষার হলে যে কথাগুলো আগে বলা হয়েছে সব জিনিস নিয়ে যাচ্ছে কিনা তারাও সাথে যেতে পারে, এবং ওই যে ইন বিটুইন যে খাওয়া দাওয়াটা কেমন হবে, এই বিষয়গুলো আমার মনে হয় তাদের বেশি নজর রাখা উচিত আর সাহস দেওয়া উচিত বাচ্চাদের, যে ভালো করবা, তোমরা এত ঘাবড়াবে না, ভালো করবে। ভালো করার সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে, কারণ ওদের কিন্তু সৃজনশীল এবং বহু নির্বাচনী দুটি মিলে কিন্তু ওদের 5 নম্বর নির্ধারণ করা হচ্ছে। এখানে দুটি মিলে 33 নম্বর অনায়াসে কিন্তু একজন পরীক্ষার্থী পেয়ে যাবে, তাই না? তবে অভিভাবকদের বিষয়ে আমি একটু কথা বলতে চাই, তারা এতদিন যা করে ফেলেছেন সেটা তো রিটার্ন আনা যাবে না, কষ্ট দিয়েছেন বা বেশি খাটিয়েছেন, যাই করছেন সেটা আমরা রিটার্ন আনতে পারবো না। তো আমি এখন অভিভাবকদের কাছে এটুকু অন্তত আবেদন করবো যে আপনারা এদেরকে এখন আর প্রেশার না দেওয়াই ভালো, যা শেখানো হয়ে গেছে সেটাই হালকা পাতলা রিভিশনটা যাতে হয়, নতুন কিছু পড়ার এখন আর সময় নেই। আমি একটা কথা বলবো যে যেহেতু এটা ক্লাস 8, হ্যাঁ, ওদের বয়স কিন্তু খুব বেশি না। এসএসসি পরীক্ষা যারা দেয় তারা তো মনে করে 10 বছর পর আবার একটা পাবলিক পরীক্ষা হবে,
আর জেএসসি পরীক্ষাটা এবার হঠাৎ করেই বলা হয়েছে এবং এটা ঢাকা বোর্ড পরীক্ষাটা নিচ্ছে, পুরো একটা সে সার্টিফিকেট পাবে। তো অনেক বাবা মা যেটা মনে বলেন যে ওই ছেলেটা ফার্স্ট হয়, ওর পরীক্ষা ভালো হবে, ও জিপিএ 5 পাবে, হয়তো বা গোল্ডেন জিপিএ 5 পাবে, এরকম বললে হয় কি ওরা তো বয়সে কম, ওদের একটা মানসিক দুর্বল হয়ে পড়ে। তো এরকম না করে তাকে উৎসাহিত দেওয়া উচিত, যেটা বোর্ডের পরীক্ষা, তো ও স্কুলে ফার্স্ট হয়েছে কিন্তু দেখা যাবে যে বোর্ডের পরীক্ষায় তোমরা দুইজন একই রেজাল্ট করেছো, যদি তুমি ভালো মতো পরীক্ষা দাও একই চলে আসবে, যেহেতু এখানে একটা গ্রেডিং থাকবে, 10 নম্বর করে গ্যাপ থাকবে, এইভাবে উৎসাহ দিলে তারা ভালো করবে। তো আমাদের হাতে আর সময় নেই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলে। তোমাদের উদ্দেশ্যে যে বিষয়টি বলবো, তোমরা যা পড়েছো সারা বছর তো সেই পড়ার উপরই প্রস্তুতি নিয়ে এখন জেএসসি পরীক্ষা বা জেডিসি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে। কর্নেল মুশফিকুর রহমান এবং কর্নেল কামরুজ্জামান জোর দিয়ে যে বিষয়টি বলছিলেন যে নতুন করে নতুন কিছু পড়ার সুযোগ নেই, যেগুলো তোমরা শিখেছো পড়েছো ওগুলোই বারবার রিভিশন দিয়ে তোমরা যাবে। তবে অধিক রাত জেগে কোনো অবস্থাতেই তোমরা পড়ালেখা করবে না, কারণ এতে স্বাস্থ্যের হানি হতে পারে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে তোমরা সচেষ্ট হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই এই ছোট পরীক্ষার্থীদেরকে আপনারা ওদের প্রয়োজনীয় পরীক্ষা উপকরণগুলো আপনারা গুছিয়ে দিবেন, ওদের এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং কোন দিন কোন তারিখে কখন কোন বেলায় কি পরীক্ষা আছে এই ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন। এবং পরীক্ষার হলে যেতে কতক্ষণ সময় লাগবে সেটা পূর্ব থেকে আপনারা নির্ধারণ করে রাখবেন, যাতে পরীক্ষার হলে পৌঁছতে কোনো অবস্থাতেই বিলম্ব না হয়। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করো এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।